আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিব। হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে ঋণ সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ির জন্য ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় জানানো হয়েছে, হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকের ২০ টাকার যোগানের বিপরীতে সর্বোচ্চ ৮০ টাকা দিতে পারবে ব্যাংক। এই নির্দেশনার আগে সাধারণ গাড়ি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারত ব্যাংকগুলো। গ্রাহকের ৪০ টাকার বিপরীতে ৬০ টাকা ঋণ দেওয়া যেত। তবে মোট ঋণ প্রবৃদ্ধির চেয়ে ভোক্তা ঋণে বেশি প্রবৃদ্ধি করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বৈশিষ্ট্যের কারণে দেশে ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহনের চাহিদা ও ব্যবহার ক্রমাগত বাড়ছে। এ ধরনের যানবাহন গ্রাহককে উৎসাহিত করতে নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি নেমেইনিয়া নামে একটি ট্যাঙ্কার বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। আর এতেই ফের পুরোদমে সচল হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার স্টার্ন রিফাইনারি লিমিটেড। ইরান যুদ্ধ শুরুর পর থেকে গত ২ মাসে দেশে আসেনি কোনো নতুন ক্রুড অয়েলের চালান। এতে সংকটে পড়ে শোধনাগার স্টার্ন রিফাইনারি লিমিটেড। কাঁচামাল না থাকায় পাইপলাইনে ডেড স্টক দিয়ে সীমিত আকারে চালু রাখা হয় উৎপাদন। কমে যায় জ্বালানির ধরনও। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়া চ্যানেলে ভিড়লে শুরু হবে খালাস কার্যক্রম। সব ঠিক থাকলে আগামীকাল থেকেই পুরো দমে উৎপাদনে ফিরবে ইআরএল। এদিকে আরও ১ লাখ টন ক্রুড নিয়ে এমটি ফসিল নামের আরেকটি ট্যাঙ্কার আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ফুজাইরা বন্দর থেকে লোড হয়ে সরাসরি ভারত মহাসাগর হয়ে দেশে আসবে। ২ মাস পর নতুন চালান আসায় জ্বালানি খাতে ফিরেছে স্বস্তি। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ১/৫ যোগান দেয় স্টার্ন রিফাইনারি। কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের গোচারণ ভূমিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয় গরু, ছাগল, ভেড়াগুলো ইতিমধ্যেই নজর কেড়েছে সবার। ভালো দামে বিক্রির স্বপ্ন দেখছেন তারা। আর প্রাণী সম্পদ বিভাগ বলছে, এবার ঈদে প্রায় ৩.৫ কোটি টাকার লাভ হবে খামারিদের। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ও ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। যমুনা পাড়ের চরাঞ্চল, সবুজ ঘাসে ভরা বিস্তীর্ণ মাঠ, আর সেই মাঠ জুড়ে দেশি বিদেশি জাতের হৃষ্টপুষ্ট গরুর দল। কোরবানির ঈদ ঘিরে যেন প্রাণ ফিরে পেয়েছে সিরাজগঞ্জের গ্রামগুলো। শাহজাদপুর উপজেলার ডলি খাতুন নদী ভাঙনে সব হারিয়ে এখন ভাড়া জমিতে বসবাস। সে সম্বল দিয়ে কিনেছেন ২টি গরু। ৬ মাস ধরে যত্নে লালন পালন করছেন, একটাই আশা, ঈদে ভালো দামে বিক্রি করে নিজের মাথা গোজার ঠাঁই কেনা। পারলে ২টা পয়সা বাড়ালে পরে আমি যাতে একটু বাড়ি করে পারি, আমার ইচ্ছে এটুকু। ও মানুষের তো গরু যত্নই আমার বেশি, আমার রাতের ঘুম হারাম। ডলির মতো জামিরতা, বাঁশুরিয়া, কাশীপুর সহ আশেপাশের প্রায় প্রতিটি বাড়িতেই চলছে গরু মোটাতাজাকরণ। প্রাকৃতিক খাবার আর সুষম পরিচর্যায় বড় করা এসব পশুই তাদের ভরসা। খোল দেই, গমের ভুসি, ফেসারির ভুসি, তারপরে হলো গুড়, ঘাস, খের, এইগুলো খাওয়াই। ঘরে খাদ্য আছে। মানুষের চেয়ে গরুর যত্ন করা লাগে বেশি। মানুষকে যা খাওয়ায় তার চেয়ে গরুকে খাদ্য খাওয়া বেশি খাওয়ান লাগে, ভালো খাওয়ান লাগে। স্বাধীনতার পর বাঘাবাড়িতে মিল্কভিটা গড়ে ওঠার পর থেকেই এই অঞ্চলে গবাদি পশু পালনে ব্যাপক বিস্তার ঘটে। কোরবানি উপলক্ষে প্রায় ৬,১৭,০০০ গরু, ছাগল, ভেড়া ও মহিষ মোটা তাজা করা হচ্ছে। ২-৩ বছর ধরে হয়তো ইন্ডিয়ান গরু আসে না। এবার যদি না আসে, সরকারের কাছে আমার এটি দাবি, তাহলে আমরা কিছু হয়তো টাকা পয়সা বেশি পাবো। আমরা যে খামারি, কিন্তু আমরা যা পাল্টাছি তাতে আমাদের তো লাভের কোনো সংখ্যা দেখতেছি না। তবে ন্যায্য দাম নিশ্চিতে সীমান্ত দিয়ে ভারতীয় পশুর অবৈধ প্রবেশ ঠেকানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কোরবানি ঈদকে ঘিরে ভারত থেকে বিগত কয়েক বছর থেকে গরু আসে না। হ্যাঁ, তো এইবারও এইটা কঠোর হস্তে দমন করার জন্য সরকারের কাছে একটা আবেদন থাকলো। প্রাণী সম্পদ বিভাগ বলছে, ঈদকে কেন্দ্র করে প্রায় ৩.৫ কোটি টাকার লেনদেন হবে। ১৭,৭২৩টার মতো আমরা এ পর্যন্ত এই কোরবানির জন্য গরু প্রস্তুত করে রেখেছি, এবং মোট ১৬,০৫৭টা খামারের মাধ্যমে, এবং প্রান্তিক পর্যায়ে যারা ১টা ২টা এইভাবে করে তারাও সংখ্যায় খামারের সংখ্যার মধ্যে ইনক্লুড নেয় ওনারা। খামারিদের আশা, পরিশ্রমের ন্যায্য মূল্য পেলে কোরবানির এই ঈদই বদলে দিতে পারে তাদের জীবনযাত্রা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের খরচ বাড়ল ৫ গুণ।
প্রতি কিলোমিটারে খরচ হবে 950 কোটি টাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সঠিক সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নিশ্চিত না করা গেলে সরকার কোনো মেগা প্রকল্পে হাত দিবে না। ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প নিয়ে আয়োজিত সব পক্ষের একটি আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিস্তারিত রিপোর্টে। আরিচা থেকে ঢাকা চট্টগ্রামে উঠতে শহরের ভেতরে যে যানজট আর ভোগান্তি, তার আর্থিক ক্ষতি জানেন? বছরে 11.5 বিলিয়ন বা 1100 কোটি টাকার বেশি। সংকট থেকে উত্তরণে লন্ডন M22 অরবিটের আদলে 2017 সালে হাতে নেওয়া হয় 38 কিলোমিটার দীর্ঘ ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে রুটে শুরু হবে সাভারের হেমায়েতপুরে, এরপর আটিবাজার, আবদুল্লাপুর, নারায়ণগঞ্জে ঝালকুড়ি, লাঙ্গলবন্দ হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নামবে। প্রকল্পটি চালু হলে দিনে অন্তত 23,500 গাড়ি যাতায়াত করতে পারবে, ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে। এই প্রকল্পের 62% বা 22,000 কোটি টাকা খরচ হবে অবকাঠামোতে, আর 38% বা 14,000 কোটি টাকা ব্যয় হবে জমি অধিগ্রহণে। গড়ে প্রতি কিলোমিটারে ব্যয় হবে 947 কোটি টাকারও বেশি। বর্তমানে চালু থাকা গাজীপুর থেকে কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের খরচের প্রায় 5 গুণ। 30 মিটার স্প্যানের উপর 4 লেন রাস্তা হবে। 36,000 কোটি টাকার এই প্রকল্পের বিনিয়োগের বিপরীতে রিটার্ন 16% বেশি। প্রকল্পটিতে বিদেশি বিনিয়োগ আসার সুযোগ রয়েছে। নিঃসন্দেহে এই প্রকল্পে যানজট নিরসন হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘিরে বিদ্যমান উন্নয়ন প্রকল্পের সাথে এই প্রকল্প সাংঘর্ষিক হবে না, তবে সমন্বয়ের প্রয়োজন পড়বে। প্রকল্প টোল হার প্রস্তাব করা হয়েছে প্রতি কিলোমিটারে সর্বনিম্ন 15 টাকা 31 পয়সা আর সর্বোচ্চ 23 টাকা 20 পয়সা। জমি অধিগ্রহণে 3 বছর আর নির্মাণে সময় লাগবে 5 বছর, এমন ধারণাই করা হচ্ছে। মানুষ মনে করে বড় প্রকল্প মানে বড় দুর্নীতির একটি ক্ষেত্র। যেভাবে প্রকল্পটি প্রণয়ন করবেন সেই সময়সীমার মধ্যে যেন জমি অধিগ্রহণ নিশ্চিত করা যায় এবং যাতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি না পায়। প্রকল্পটির চূড়ান্ত কারিগরি পর্যালোচনায় আয়োজিত এই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাফ কথা, রাষ্ট্রের অর্থের অপচয়ে প্রকল্পের মেয়াদ বাড়ে এমন প্রকল্প হাতে নেবে না নতুন সরকার। আগের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট নিতে চাই না। যতটুকু বাস্তবায়ন করতে জানি বা পারবো, যেটার সুফল নিশ্চিত আছে, যেটা আমার অর্থনীতির অপচয় হবে না এবং আমার অর্থ ব্যয়ের সুফল জনগণ পাবে অপচয় ছাড়া, সেইভাবে আমরা যদি প্রস্তুতি নেই, ডেফিনেটলি আয়োজন সার্থক হবে, এই প্রকল্প সার্থক হবে। মন্ত্রী জানান, ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পের জমি অধিগ্রহণই শেষ হয়নি 4 বছরে। কাজেই 16,000 কোটি টাকার প্রকল্প ব্যয় আরও 30 থেকে 35% বাড়াতে হবে। বিনিময়ে অনুষ্ঠানে সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। দেশের আবাসন খাতের উন্নয়নে সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করা ও আধুনিক নগর ব্যবস্থা গড়ে তুলতে সরকারকে দীর্ঘমেয়াদী নীতি সহায়তা চেয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। একগুচ্ছ চ্যালেঞ্জ মাথায় রেখে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ড্যাব সংশোধন, গ্রাহক বান্ধব সংগঠন ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়েই এগোবে নতুন কমিটি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বাংলাদেশের অর্থনীতিতে শিল্প হিসেবে আবাসন খাত সরাসরি রড, সিমেন্ট, সিরামিক, ইট, কাঠ, পাথর সহ বহুমুখী উপশিল্পের চালিকা শক্তি। বিশ্ব মন্দার প্রভাবে আবাসন খাতের ধারাবাহিক নিম্নমুখী পথ চলায় গতি রোধ করে ঘুরে দাঁড়ানোর দায় মাথায় নিয়েছে রিহ্যাব 2026-28 পরিচালনা পর্ষদ। আবাসন খাতের সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে দেখা করে রিহ্যাব প্রেসিডেন্ট সহ 10 সদস্যের প্রতিনিধি দল। ক্রমবর্ধমান নির্মাণ ব্যয়, জমির অস্বাভাবিক দাম বেড়ে যাওয়া ও আধুনিক নগর ব্যবস্থায় ড্যাব সংশোধন নিয়ে আলোচনা হয়। পরে গণমাধ্যমে রিহ্যাবের প্রস্তাবনা ও সরকারের অবস্থান তুলে ধরেন সংগঠনটির শীর্ষ নেতারা। দুর্নীতি দূর করতে হবে রিহ্যাব সচিবালয় এবং অন্যান্য জায়গায়। দ্বিতীয়, আমাদের ড্যাব সংশোধন করতে হবে। তৃতীয়, আমাদের যে সমস্ত বৈষম্যগুলো রয়েছে, রাজুক এবং অন্যান্য সংস্থা রয়েছে, সেগুলো দূর করতে হবে। যারা আবাসন ব্যবসায় আছে তাদেরকে অবশ্যই রিহ্যাবের মেম্বার হতে হবে, বিকজ এখানে কোনো কন্ট্রোলিং নাই। যার কালকে যদি একটা লোকের খুশি হলো, সে কিন্তু এই ব্যবসায় ঢুকে যাচ্ছে। তো এই এন্ট্রি এক্সিটে যাতে কিছু বার থাকে, কিছু নিয়মকানুন থাকে, সেটাও আমরা চাই। কর কাঠামোর বৈষম্যকে সংকটের কেন্দ্র ধরে বাস্তবভিত্তিক মূল্য নির্ধারণে সরকারের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান রিহ্যাব প্রেসিডেন্ট। এই দেশে পপুলেশন বাড়বে, কিন্তু ল্যান্ড কিন্তু বাড়বে না। আমরা দেখেছি পরিসংখ্যান যে 2021 সালে এই পপুলেশন প্রায় 35 কোটি হবে। এই 35টি মানুষের আবাসন দিতে হবে, একই সাথে কিন্তু রাষ্ট্রকে খাবার ব্যবস্থা করতে হবে। তো সেজন্য আমরা বলেছি যে বাংলাদেশের চাষযোগ্য জমি আর 1 ইঞ্চি নষ্ট করা যাবে না।
তাহলে বিকল্প কি? বিকল্প একটাই, যে আমাদের ভার্টিক্যাল এক্সপেনশন যেতে হবে, হাই রেজ বিল্ডিং করতে হবে। আমরা বলেছি হাইট স্টেশন তুলে দিতে হবে। দায়িত্ব নিয়ে গ্রাহক বান্ধব সংগঠন গড়ে তোলার পাশাপাশি আবাসন খাতের চিহ্নিত সংকট দূর করতে চান রিহ্যাবের তরুণ পরিচালক তাসনুভা মাহবুব সালাম। ট্যাপ নিয়ে আমাদের একটা বিশাল সংশোধন দরকার এখানে, কারণ আমরা যদি ভার্টিক্যালি উপরে না উঠতে পারি, আমরা কিন্তু এত ল্যান্ড আমাদের দেশে আসলে এভাবে নেই। সো এই কাজটা আমাদের খুবই দ্রুত করতে হবে, যেটা সংশোধন কিছুটা হয়েছে বাট আমাদের আঙ্গিকে হয়নি। উই হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড, কারণ ইলেকশনে জিতেছি, এরপরে যে দায়িত্বগুলো এসেছে, তো ইটস ভেরি চ্যালেঞ্জিং ফর আস রাইট নাও। তো আমরা ওখানে ফোকাস করছি, জয় তো আছে কিন্তু সাথে দায়িত্বের বোধটা অনেক বেশি কাজ করছে আসলে। কর্মসংস্থানের ক্ষেত্র প্রসার সহ গ্রাহকের সুরক্ষা ও আস্থা অর্জনের অঙ্গীকার করেন রিহ্যাব নেতারা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, সময় হলো 21 বিজনেসে ছোট্ট একটা বিরতি নেবার। বিরতির পর গাড়ির বাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো রিকন্ডিশন গাড়ি আমদানিকারক ও ডিলারদের সংগঠন বারভিডার মহাসচিব রিয়াজ রহমানের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।